হ্যালো এভরিওয়ান, সবাইকে টিএ হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে ফরচুন শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির মান্থলি চার্ট। আমরা জানি যে শেয়ার মার্কেটে যতগুলো শেয়ার সবচেয়ে মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, এর মধ্যে ফরচুন, সিপাল বা আমরা জানি যে এমআরএল ওয়েল, এই টাইপের কিছু শেয়ারের নাম আমরা বলতে পারি। আরও অনেক শেয়ার আছে, তবে রিসেন্টলি সবচেয়ে বেশি প্রাইস ফল করেছে কিন্তু এই কয়েকটি শেয়ার। এর মধ্যে ফরচুন শেয়ারটি আমরা স্ক্রিনে তার ইন্টার যে লাইফের যে প্রাইসের চার্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি আমার এখানে বুলবিডিতে যে তথ্য আছে সেই তথ্য অনুসারে শেয়ারটি 2017 সাল থেকে শুরু করে আমরা বর্তমান সময় পর্যন্ত এই শেয়ারের প্রাইসের আমরা হিস্ট্রি দেখতে পাচ্ছি। সেই অনুসারে 2017 বা 16 সালের অক্টোবরের দিকে শেয়ারটির দাম ছিল 40 টাকা। এরপরে শেয়ারটি কিন্তু মোটামুটি আপ ডাউন করে শেয়ারটি তার যে একটা বেস প্রাইস তৈরি করে সেটা 16 টাকা বা 17 টাকার দিকে। এরপরে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি প্রথম 2021 সালের এপ্রিল মাসেই কিন্তু শেয়ারটি প্রাইস মুভমেন্ট শুরু করে এবং অলমোস্ট 16 টাকা বা 17 টাকা থেকে শেয়ারটি কিন্তু টানা বেড়ে আমরা দেখতে পাচ্ছি যে 143 টাকা উঠে যায়। অর্থাৎ দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে 2021 এপ্রিল থেকে আমরা দেখতে পাচ্ছি 2022 মার্চ এপ্রিল, অর্থাৎ জাস্ট 1 বছরের মধ্যে শেয়ারটি কিন্তু 16 থেকে 145 টাকার দিকে উঠে যায়। অর্থাৎ বড় ধরনের একটা প্রাইস র্যালি হয়। তো আমরা যদি দেখি এই শেয়ারের পরবর্তীতে কি ঘটেছে, তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি যে প্রাইসের বড় মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ভলিউমগুলো কিন্তু আমরা ভলিউম বারগুলো দেখতে পাচ্ছি যে ভলিউম বার কিন্তু অনেক গ্রিন ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় ভলিউম বার আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে যখন প্রাইসের মুভমেন্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ার কিন্তু অলমোস্ট এখানে প্রচুর ভলিউম অ্যাকুমুলেশন হয়ে কিন্তু প্রাইসের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সেই ক্ষেত্রে যখন 2022 সালের মে মাসে যখন প্রাইসের প্রথম কারেকশন শুরু হয় এপ্রিল মে মাসে, তখন কিন্তু বড় ধরনের প্রাইস কারেকশন হয়ে যায়। 145 থেকে শেয়ার কিন্তু একটানা 80 টাকায় এসে পৌঁছায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে কিন্তু শেয়ারের প্রাইসের কিন্তু এই লেভেলে যখন কারেকশন ফেজে যায় তখন কিন্তু তার ভলিউম খুবই কম ছিল। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভলিউম লেভেল খুবই কম ছিল। এরপরে শেয়ারটি কিন্তু আমরা জানি যে ফ্লোর প্রাইস দেওয়ার কারণে ফ্লোরে কিন্তু আটকায় যায়। অলমোস্ট অনেক দিনই কিন্তু ফ্লোরে আটকায় ছিল। আমরা জানি 2 বার ফ্লোর দেওয়া হয়। সেক্ষেত্রে 2022 অগাস্ট থেকে শুরু করে অলমোস্ট 2023 ডিসেম্বর পর্যন্ত অনেক দিন, অর্থাৎ 2023 পুরাটা এবং 2022 অগাস্ট থেকে অলমোস্ট 1.5 বছর কিন্তু শেয়ার ফ্লোর প্রাইসে আটকানো ছিল আর কি। এরপরে যখনই ফ্লোর তুলে দেওয়া হয় তখন কিন্তু শেয়ার একদম শার্পলি ডিক্লাইন করে আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু বড় ধরনের প্রাইস কারেকশন হয়ে যায়। তো সেক্ষেত্রে কারেকশন ফেজে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যখন কারেকশন হয়ে অলমোস্ট 17 টাকা বা 16 টাকার দিকে আসে তখন এখানে কিছু ভলিউমের কিন্তু ডিস্ট্রিবিউশন হয়। এখানে এই লেভেলে যতটুকু না ভলিউমের ডিস্ট্রিবিউশন হয়েছে তার চেয়ে কিন্তু এই 80 থেকে যখন 17-18 টাকা লেভেলে আসে তখন কিন্তু ভলিউমের একটা ভালো ডিস্ট্রিবিউশন হয়ে যায় আর কি। তো যাই হোক, তো আলটিমেটলি আমরা একটা পজিটিভ একটা দিক দেখতে পাচ্ছি, সেটা হলো শেয়ারটি কিন্তু অলমোস্ট বড় ধরনের প্রাইস কারেকশন হয়ে শেয়ারটি যে লেভেল থেকে উঠেছিল আপনি দেখতে পাচ্ছেন 17 টাকা, ঠিক 17 টাকা লেভেলেই আসছে। অর্থাৎ তার হিস্ট্রিক্যাল একটা সাপোর্ট লেভেল বলা যায় এটাকে, যে এই লেভেলের নিচে আসলে তার যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও যেতে পারে না যে এমন না, যেতে পারতো, কিন্তু আমরা যাচ্ছে না বা যাবে না সেটার একটা সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ৮-৯ মাস কিন্তু টানা ডাউন ট্রেন্ডে ছিল। অর্থাৎ ৳৭৬ থেকে শেয়ার কিন্তু ৳১৬ লেভেলে চলে আসে। কিন্তু মজার বিষয় হলো যেখানে কিন্তু পরপর ৪ মাস আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে ছোট ক্যান্ডেলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু মান্থলি ক্যান্ডেল, সেহেতু এখানে দেখেন ছোট ক্যান্ডেলগুলো কিন্তু বা প্রত্যেক মাসের ক্যান্ডেল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আ নভেম্বরের, অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই ৪ মাসের ক্যান্ডেল কিন্তু অলমোস্ট একই জায়গায় রয়েছে। অর্থাৎ ১৫ থেকে অলমোস্ট ৳১৭-১৮ মধ্যে এটা কিন্তু প্রাইসের ভেরিয়েশন হয়। আর ভলিউম লেভেলও কিন্তু খুবই কম। সেক্ষেত্রে এইটা তার একটা স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি করেছে আরকি। তো এখন আমরা যদি এটাকে উইকলিতে দেখি, তো উইকলিতেও আমরা কিন্তু সেম লেভেলেরই একটা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু অলমোস্ট একটা রেঞ্জের মধ্যে সাইডওয়ে মুভমেন্ট করছে এবং সে কিন্তু খুব বেশি নিচে যাচ্ছে না। এবং এখানে আমরা যদি দেখি, শেয়ারটি কিন্তু উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের একটা আ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এই সপ্তাহে যদি আরেকটু বেড়ে উপরে ক্লোজ দিতে পারে, অর্থাৎ এখন ৳১৭.৭০ আছে, সেটা যদি ৳১৮ বা কিছু একটা এরকম লেভেলে ক্লোজ দেয়, তাহলে কিন্তু তার এই লাস্ট যে প্রায় ৫ মাসের উপরেই কিন্তু সে ক্লোজ দিবে। এটা কিন্তু ইন্ডিকেট করছে। আর যদি এই বক্স থেকে বের হতে পারে, তাহলে নেক্সট রেসিস্ট্যান্স কিন্তু তার ৳২১ লেভেলে। তার মানে এখন তার সামনের যে বড় একটা রেসিস্ট্যান্স, সেটা কিন্তু এই বক্স। এই বক্সের মধ্যে সে এখানে একবার ওঠার চেষ্টা করেছে। এরপরে বারবারই গ্রিন ক্যান্ডেল এসে উপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু লাস্ট আমরা ৪ সপ্তাহ দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে আরকি। অর্থাৎ আপ ট্রেন্ড যদিও খুবই উইক, সেক্ষেত্রে সে উপরে যাওয়ার চেষ্টা করছে আরকি। আচ্ছা, এটাকে যদি আমরা ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টেও অলমোস্ট সেমই। তো সেক্ষেত্রে ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ১ সপ্তাহ আগে শেয়ারটি কিন্তু একটা মোটামুটি একটা ভালো রেঞ্জের মধ্যে সে উপরে ওঠার চেষ্টা করেছে এবং ভলিউম বারগুলো কিন্তু খুবই ভালো ছিল। ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সে একটা ভালো ছোট্ট একটা র্যালি করার চেষ্টা করেছে এবং ভলিউমও কিন্তু ভালো অ্যাকুমুলেশন হয়েছে। কিন্তু মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আবার ৬-৭ দিন কিন্তু সে কারেকশন ফেজে রয়েছে। এখন আগামীকাল বা পরশু যদি সে এই লেভেলটাকে একটু ক্রস করে উপরে উঠতে পারে, তাহলে কিন্তু ভালো করার স্কোপ রয়েছে আরকি। আচ্ছা, এরপরে আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি। এটা আমরা দেখলাম শেয়ারের প্রাইস এবং ভলিউমের হিস্ট্রি। এখন আমরা যদি এখানে কিছু ইন্ডিকেটর দেখে আসি। আচ্ছা, ইন্ডিকেটরগুলো আমরা একটা করে দেখব। আমরা ম্যাকডি দেখি। ম্যাকডি যেহেতু প্রাইস মুভমেন্ট কম, যার কারণে ম্যাকডির আসলে যে লেন্থ, সেটা কিন্তু ছোট হবে, এটাই স্বাভাবিক। আর ম্যাকডি এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন ২ টা খুবই ক্লোজ হয়ে আছে। এখান থেকেই একে অপর থেকে হয়তো বিচ্ছিন্ন হবে। তো ম্যাকডির যে হিস্টোগ্রামগুলো দেখা যাচ্ছে যে ছোট হয়ে আসছে। এখন হয়তো ডাউনে যাওয়ার একটা স্কোপ দেখা যাচ্ছে। তবে সবসময় যে এরকম ম্যাকডি হলে যে পরেই ডাউনে যাবে এমন না। আমরা দেখতে পাচ্ছি এর আগেও কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে যে জিরো লাইনের নিচে যাওয়ার সিগন্যাল দিয়েও সে কিন্তু আবার উপরে উঠে যায়। এরকম অনেকবারই আছে আরকি। তো যাই হোক, আগামীকাল দেখা যাক কি হয়। এরপরে আমরা যদি দেখি মানি ফ্লো বা আরএসআই দেখি। মানি ফ্লো, আরএসআই, এটাকে আমরা সাধারণত উইকলি চার্ট বা মান্থলি চার্টে দেখলে, আমরা মান্থলি চার্টে যদি দেখি, মান্থলি চার্ট আসলে লং টার্ম টাইম ফ্রেমে দেখা হয়। সেক্ষেত্রে এটা কিন্তু খুবই মানি ফ্লো খুবই নিচে রয়েছে। অর্থাৎ এটা একদমই ওভারসোল্ড জোন বলা যেতে পারে, যে আসলে যারা সেল দেওয়ার তারা অলরেডি সেল দিয়ে ফেলেছে, অর্থাৎ আর এখানে সেলার তেমন নাই। আচ্ছা, এরপরে উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টের আমরা মানি ফ্লো 62 স্ট্যান্ডার্ড লেভেল। ডেইলি চার্টেও একই অবস্থা, অলমোস্ট 75। আচ্ছা, আমরা যদি আরএসআই দেখে আসি, আরএসআই অনুসারে আরএসআই রয়েছে 55 এ, স্ট্যান্ডার্ড আরএসআই।
আচ্ছা, এটা যদি উইকলিতে দেখি, উইকলিতে আরএসআই কিন্তু খুবই কম রয়েছে আরকি। অর্থাৎ রিস্ক ফ্রি বলা যেতে পারে আরকি। শেয়ারটি অনেক যেহেতু আরএসআই কম, তার মানে আমরা সবেমাত্র দেখতে পাচ্ছি যে আরএসআই তার যে রেঞ্জ 32 টু 70, 30-র খুবই কাছাকাছি রয়েছে। সেক্ষেত্রে এখান থেকে বাড়ার কিন্তু স্কোপ রয়েছে। এটা আমরা জানি যে আরএসআই এর ওভারসোল্ড জোন। সেক্ষেত্রে আসলে খুব বেশি সেলার আর নাই। তো সেক্ষেত্রে এখান থেকে বাড়ার কিন্তু স্কোপ রয়েছে। সেক্ষেত্রে আমরা হয়তো আর তেমন কিছু দেখার নাই। এখন আমরা যদি এখানে ইসিমোকো ক্লাউডটা দেখে আসি। ক্লাউডের অনেক নিচে অবস্থান করছে, যেহেতু প্রাইসের অনেক বড় ধরনের কারেকশন হয়েছে। সেক্ষেত্রে ইসিমোকো ক্লাউডে খুব বেশি বোঝা যাবে না। আমরা বোলিঙ্গার ব্যান্ড যদি দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ড খুবই ন্যারো হয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে বোলিঙ্গার ব্যান্ড যখনই ন্যারো হয়ে যায়, তখনই সে কিন্তু তার সাইড চেঞ্জ করার চেষ্টা করে, বা এটা আবার তার যে 3টা লাইন সেটা কিন্তু বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে, অর্থাৎ একে অপর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে কি হয়। আচ্ছা, এটাকে আমরা বোলিঙ্গার ব্যান্ড দেখলাম। এরপরে আমরা যদি ইএমএ ক্রস ওভার দেখি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটার ক্রস ওভার দুইটা দেখেন খুবই ক্লোজ কিন্তু হয়ে রয়েছে। সেক্ষেত্রে একে অপরকে আসলে ক্রস ওভার করার জন্য খুবই কাছাকাছি যাচ্ছে। সেক্ষেত্রে ক্রস ওভার করলেই সে কিন্তু উপরে যাওয়ার সুযোগ রয়েছে আর কি। আচ্ছা, এরপরে আমরা মুভিং অ্যাভারেজ যদি দেখি, মুভিং অ্যাভারেজের লাইনের উপরে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, সবই পজিটিভ। লাস্টলি যদি বলি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু খুবই একদম ডাউনের মানে সর্বনিম্ন পর্যায়ে বলা যায়। ভলিউম এখান থেকে যদি একটু ভলিউম বাড়ে তাহলে কিন্তু শেয়ারটি উপরে যাওয়ার যথেষ্ট স্কোপ রয়েছে। সেক্ষেত্রে তার প্রথম যে এখানে রেসিস্ট্যান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 18-19 টাকা লেভেলে, এরপরে 21-22 টাকা লেভেলে, এবং পরবর্তী রেসিস্ট্যান্সগুলো উপরের দিকে আছে আর কি। যাই হোক, এই হলো ফরচুনের বিস্তারিত আলোচনা। যাই হোক, শেয়ারটি আমরা যদি একটু ইপিএস দেখে আসি, শুধু ইপিএস বা আদার্স কিছু দেখবো। ইপিএস যদি দেখি, ইপিএসটা হয়তো ডাউন ট্রেন্ডে রয়েছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যদি গ্রাফিক্যালি লাইন চার্টে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। কোয়ার্টারলি ইপিএস এটাও ডাউন ট্রেন্ডে রয়েছে। যাই হোক, ইপিএস খুব একটা ভালো না। ন্যাব যদি দেখি, ন্যাবগুলো অলমোস্ট সেম পর্যায়ে রয়েছে, খুব বেশি ওঠানামা করে নাই। এরপরে আদার্স ডিভিডেন্ড যদি দেখি, ডিভিডেন্ড ক্রমান্বয়ে কমতে আছে আর কি। গত বছরে 2024-এ দেখতে পাচ্ছি যে মাত্র 1% ডিভিডেন্ড দিচ্ছে আর কি। যাই হোক, এটা খুব বেশি ভালো অবস্থানের মধ্যে নেই ফান্ডামেন্টালি। তো টেকনিক্যালি এটার একটা ভালো দিক রয়েছে, সেটা হলো শেয়ারটি মোটামুটি সাইডওয়ে মুভমেন্ট করতেছে। তার মানে এটা হয়তো উপরের দিকে যাওয়ার একটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি ট্রেন্ড কিন্তু উপরের দিকে। তো সেই ক্ষেত্রে আমরা শেয়ারটি হয়তো খেয়াল রাখতে পারি। যাই হোক, এই হলো আলোচনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।